বাসর রাতে আমার স্বামীর পরিবর্তে আমার শাশুড়ি আমার সাথে ঘুমাবে। কথাটা শুনেই বেশ অবাক হলাম আমি। আমার সামনে মাথা নিচু করে বসে আছেন আমার শাশুড়ি। তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। উনি আমাকে কিছুতেই বলতে চাইছেন না। হয়তো ভেতরে জড়তা কাজ করছে, তাই বলতে সংকোচ বোধ করছেন। একটা দীর্ঘশ্বাস ফেলে আমার হাত দুটি ধরে বললেন, তানহা মা, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার জ্বালা কমিয়ে দেওয়ার বদলে আরও বাড়িয়ে দিলাম। ভেবেছিলাম ছেলেটাকে আমার বিয়ে দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ইফাত এমন এমন কাজ করে বসবে আমি কল্পনাও করতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার জীবনটা নষ্ট করে দিলাম। আমি অধীর আগ্রহে ওনার দিকে তাকিয়ে আছি। উনি কি করে আমার জীবনটা নষ্ট করে দিলেন, বিষয়টা আমাকে খুব করে ভাবাচ্ছে। উনি তো আমাকে মৃত্যুপুরী থেকে বাঁচিয়ে নিয়ে এসেছেন। তার জন্য ওনার কাছে আমি সারা জীবনই কৃতজ্ঞ থাকব। আমি মাথা নিচু করে উত্তর দিলাম, আপনি আমাকে মৃত্যুপুরী থেকে বাঁচিয়ে নিয়ে এসেছেন, আমাকে নতুন জীবন দিয়েছেন। আমাকে এত সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আমার শাশুড়ি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, ইফাত আজ বিয়ে শেষ করে প্রবাসে চলে গেছে। আমি জোর করেও ওকে বিয়ে করিয়ে দিয়ে ঠিক করিনি। 5 বছর পরে ছেলেটা আমার দেশে এসেছিল, 6টা মাস থাকতেই পারল না, আবার আমার উপরে রাগ করে চলে গেছে। আমার উচিত হয়নি ইফাতকে জোর করে বিয়ে দেওয়া। তার থেকে বড় কথা, আমি তোমার জীবনকে নষ্ট করে দিলাম, কষ্টময় জীবনটাকে আরও একটু বিষ ভরে দিলাম। এখন সমাজ তোমাকে পেয়ে বসবে, নানা ধরনের কটু কথা শোনাবে। আমি তোমার ভালো করতে গিয়ে খারাপ করে ফেললাম তানহা। বিয়ে নিয়ে একটা মেয়ের কত স্বপ্ন থাকে, কত আশা থাকে, কত ইচ্ছা থাকে। তানহারও ছিল, ইচ্ছে ছিল যেদিন মৃত্যুপুরী থেকে মুক্তি পাবে, ভগবানের কাছে প্রার্থনা করবে, তবে তার মুক্তি এত তাড়াতাড়ি হবে তা না কখনোই ভাবিনি। তানার শাশুড়ি যখন তার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল, বাড়ির প্রতিটি মানুষের রূপ বদলে গিয়েছিল। সময়ের তাগিদে চেনা মানুষগুলো হয়ে ওঠে অচেনা। ছেলে প্রবাসী, অনেক টাকার মালিক। তানহার বিয়েতে তানহার কাকি এক কথায় রাজি হয়ে যায়। তানহা প্রহর গুনতে থাকে কবে সে মুক্তি পাবে, স্বামীর সংসারে গিয়ে সব কিছু নিজের মতো করে সাজিয়ে নেবে, সবাইকে অনেক ভালোবাসবে। স্বামী মানুষটাকে নিয়ে অনেক স্বপ্ন মনে ছিল। যখন শুনলো তার স্বামী তাকে বিয়ে করে প্রবাসে চলে গেছে, তখন তার অন্তরাত্মা কেঁপে উঠল। নিমেষে সব স্বপ্ন চোখের সামনে ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে গেল। তবে কি তোর ভাগ্য এতটাই খারাপ? ঈশ্বর কি তার ভাগ্যে কখনো সুখ লেখেনি? সেজন্যই তার কপালে এত দুঃখ কষ্ট। ভেবেই নোনা জল গড়িয়ে পড়ল তার চোখ থেকে। সে আর কিছু ভাবতে পারছে না। তানহার কান্না দেখে তার শাশুড়ি মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কান্না করো না মা, তোমার এই মা যতদিন তোমার কাছে আছে ততদিন তোমার কেউ কষ্ট দিতে পারবে না। ইফাতকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। তানহার মাথা নিচু করে বসে আছে, কোনো উত্তর করছে না। তানার শাশুড়ি তাকে ওয়াশরুম দেখিয়ে দিল, হাতে কালো রঙের একটা শাড়ি ধরিয়ে দিলেন, বললেন, যাও শাড়ি বদলে ফেলো, কতক্ষণ আর এভাবে বসে থাকবে? তানহা ও বিনা বাক্যে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে এসে নিজের কান্নাকে আর কিছুতে আটকে রাখতে পারল না, অঝরে কেঁদে ফেলল। ওয়াশরুম থেকে ফোপানোর আওয়াজ শুনতে পেয়ে তানহার শাশুড়ি দীর্ঘশ্বাস ফেললেন। ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। তান্না কালো রঙের শাড়ি পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। গায়ের রংটা ফর্সা হওয়ায় কালো শাড়িটাই যেন জল জল করছে। তানার শাশুড়ি তানার দিকে তাকিয়ে বললেন, খুব সুন্দর। আফসোসের সুরে বললেন, তুই কেন তানার মুখটা দেখলি না ইফাত? আমি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, তুই তানার মুখটার দিকে একবার তাকিয়ে দেখলে কখনোই তানাকে ছেড়ে চলে যেতে পারতিস না। এত বড় ভুল কেন করলি? তুই একদিন ঠিকই বুঝবি তোর মা ভুল করেনি। তানাকে দাঁড়িয়ে থাকতে দেখে তানার শাশুড়ি বললেন, দাঁড়িয়ে আছো কেন মা? আমার পাশে এসে শুয়ে পড়ো। অনেক রাত হয়েছে, কষ্ট পেও না, মা আছে না, সব কিছু ঠিক হয়ে যাবে। তানা কোনো কথা বলল না, চুপচাপ শুয়ে পড়ল। তানার শাশুড়ি তানার মাথায় বিলি কেটে দিতে লাগলো। কত বছর পরে মায়ের আদর পেয়ে তানা নিশ্চিন্তে ঘুমিয়ে গেল। কতদিন মায়ের আদর পায় না তানহা। জন্মের আগেই তানার বাবা মারা যায়। তানার যখন 6 বছর বয়স, তখনই পৃথিবীর মায়া ত্যাগ করে তানার মাও তানাকে একা ফেলে রেখে চলে যায়। মা মারা যাওয়ার পরে খুব করে চেনা পৃথিবীটা অচেনা হয়ে উঠল তানার কাছে। সুখের জীবনটা যতটা দ্রুত চলে যায়, কালো অধ্যায়ের সময়গুলো খুবই স্বার্থপর হয়, খুব সহজে যেতে চায় না। তানহাও অনেকবার চেষ্টা করেছে আত্মহত্যা করার, কিন্তু সে পারেনি। পরের দিন সকালবেলায় তানার ঘুম ভেঙে গেল। উঠে দেখলো শাশুড়ি পাশে নেই। ঘড়ির কাঁটা 6টা বাজে। এত ঘুমোলো কী করে? তানা তো কোনো দিন
এত ঘুমায় না, নাকি আজকে শরীরে কোনো আঘাত পায়নি সেজন্যই আরামে ঘুমিয়েছে। তানহা উঠতেই তানহার ননদ চৈতি দৌড়ে আসে। বৌদি, তুমি উঠেছ? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করে আছি। মা বলেছে ঘুম থেকে তোমাকে না জাগাতে। আমি সেই তখন থেকে তোমার অপেক্ষায় করে আছি। কালকে খুব খারাপ লাগছিল, তাই বাড়িতে এসে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। তানহার চৈতির কথায় খুব খুশি হলো। বৌদি, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য জলখাবার নিয়ে আসছি বলে বেরিয়ে যেতে গেল। তানহা চৈতির হাত ধরে ফেলে। আমার একা খাওয়ার অভ্যাস নেই, আমি সবার সাথেই খাবো। মিথ্যা কথা বলছো কেন বৌদি? আমি সব জানি। রাজরানী হয়ে থাকবে আমাদের বাড়িতে, বুঝেছ? হতে পারে আমাদের বাড়িটা ছোট, একতলা একটা বাড়ি, কিন্তু এই বাড়ি থেকে অনেক বেশি ভালোবাসা তুমি পাবে। আমি আর মা খেয়ে নিয়েছি, তুমি বাকি আছো। আমাদের বাড়িতে খাওয়ার কোনো নিয়ম নেই, যার যখন ইচ্ছা খায়। চৈতির কথা শুনে তানহা দৃষ্টি নত করে ফেলল। তুমি আমার কথায় কষ্ট পেয়েছো বৌদি? আমি তোমাকে আঘাত করতে চাইনি। মা বলেছে নিজের সবটুকু উজাড় করে তোমাকে ভালোবাসতে, তাই তোমাকে নিজের বোনের নজরে দেখছি। তুমি যদি রাগ করো তাহলে তোমার সাথে আর এমন করব না। চৈতির কথা শুনে তান্নার চোখে জল ছলছল করে উঠল। এত ভালোবাসা ও তার কপালে লেখা আছে, এত সুখ সইবে তো? তুমি কাঁদছো কেন বৌদিমণি? আমার কথায় কষ্ট পেয়েছো? সব কান্না কষ্টের হয় না বোন, তুই কিছু কান্না সুখেরও হয়। সুখ নামক অধ্যায়ে আমার জীবনেও এসেছে। খুব ভয় হচ্ছে, এত সুখ আমার সইবে তো? সইবে গো, সইবে। চৈতি যতদিন আছে, কষ্ট আমার বৌদির মণিকে ভুলেও টোকাও দিতে পারবে না। চৈতালির কথায় তানহা হেসে দিল। এই তো আমার বৌদি হাসছে। আমার বৌদিমণিকে হাসলে খুব সুন্দর দেখায়। ও বৌদি, তুমি সবসময় হাসবে আর গম্ভীর মুখে করে থাকবে না। একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য জলখাবার নিয়ে আসছি বলেই চলে গেল চৈতালি। সৌদি আরবের অন্ধকার দেওয়ালের মাথা ঠুকিয়ে দাঁড়িয়ে আছে ইফাত। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। শার্টের উপরে দুটি বোতাম খোলা। কালো রঙের শার্ট পরিহিত শ্যামবর্ণের পুরুষকে একটু বেশি সুন্দর দেখাচ্ছে। নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে রিফাদের। মায়ের উপরে তার এক আকাশ অভিমান জমে আছে। মনে মনে ঠিক করে নিল আর কোনোদিন সে দেশে ফিরবে না। সব কিছু জেনে শুনে তার মা কেন তার সাথে বেইমানি করলো? নিজের মাথায় নিজেই দেওয়ালে ঠুকে দিল। ব্যথায় মুখ দিয়ে আহ শব্দ বের হলো। রেগে রুম থেকে সব কিছু ভেঙে চুরে টুকরো টুকরো করে ফেলল। কোনোভাবেই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তবে কেন তার মা তার সাথে এমন মিথ্যা নাটক করল? দু হাতে নিজের চুলগুলো টেনে ধরল ইফাত। গল্পের পরবর্তী অংশ পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।